আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা জামালপুর জেলা স্কুলে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে তার সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে, যেমন এখানে বলা হলো 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.83 পৌনঃপুনিক, ব্র্যাকেট দিল, কমা চিহ্ন, তার মানে এটা একটা সংখ্যা, পুরাটা একটা রাশি। 0.5 ইন্টু 0.1 পৌনঃপুনিক, এটাও একটা ব্র্যাকেট দেওয়া, তাহলে এটাও একটা রাশি। 0.35 পৌনঃপুনিক ডিভাইডেড বাই 0.08 পৌনঃপুনিক, এটা একটা রাশি। 0.75 পৌনঃপুনিক ডিভাইডেড বাই 0.18 পৌনঃপুনিক, এটা একটা রাশি। তাহলে 1 2 3 4 এখানে চারটা রাশি দেওয়া, এখানে চারটা রাশি দেওয়া আছে। তো এই হচ্ছে উদ্দীপক, আর কোনো কিছু উদ্দীপকে বলা নাই। ক নাম্বার প্রশ্নে কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলছে চতুর্থ রাশিটির মান নির্ণয় করো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে চতুর্থ যেই রাশিটা, চতুর্থ রাশিটার মান নির্ণয় করতে, তাহলে চলেন আমরা চতুর্থ রাশিটার মান নির্ণয় করে ফেলি, সহজ আছে। তো আমরা এখান থেকে যেই কাজটা করব সেটি হচ্ছে 0.75 পৌনঃপুনিক ডিভাইডেড বাই 0.18 পৌনঃপুনিক। তো এই যে পৌনঃপুনিকের যেই সংখ্যাগুলো, এদেরকে কি বলা হয়? অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এই পৌনঃপুনিক দেওয়া থাকে যখন সংখ্যার মধ্যে, তখন আমাদেরকে এদেরকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য কিছু কাজ করতে হয়। পৌনঃপুনিক যখন দেওয়া থাকে তখন তাদেরকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য কিছু কাজ করতে হয়। তো আমি ক নাম্বার অঙ্কটার মধ্যে এই জিনিসটা একদম লিখে লিখে করাইতে চাই, কারণ লিখে লিখে করাইতে গিয়ে যে কথাবার্তাগুলো বলবো সেই কথাবার্তাগুলো খ নাম্বার অঙ্কতে কাজে লাগবে। তখন আমরা খ নাম্বার অঙ্কটা খুব দ্রুত গতিতে করে ফেলতে পারবো, এখানে আর বেশি কথাবার্তা বলতে হবে না। তো ক নাম্বার অঙ্কটা আমি একটু লিখে করাচ্ছি। তাহলে 0.75 পৌনঃপুনিক ডিভাইডেড বাই 0.18 পৌনঃপুনিক, তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে যে কাজটা করতে হবে, পৌনঃপুনিক দেওয়া থাকে যখন কোনো একটা সংখ্যার মধ্যে, তখন তাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য প্রথমে আমরা একটা ভাগ চিহ্ন দিব। এবার আমরা দেখব পৌনঃপুনিক কয়টা অঙ্কের উপরে আছে। আমরা দেখতেছি একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে আমরা হরের মধ্যে গিয়ে একটা 9 দিব। অর্থাৎ আমরা প্রথমেই হরের মধ্যে চলে যাব। প্রথমেই কোথায় চলে যাব? ও হরের মধ্যে চলে যাব। পৌনঃপুনিক দেওয়া আছে যে কয়টা অঙ্কের উপরে, ওই কয়টা 9 লিখব ও হরের মধ্যে এসে। তাহলে একটা অঙ্কের উপরে 9, তাহলে একটা 9 লিখলাম। আর কি একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক, একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক, এজন্য একটা 9 লিখলাম। এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে? দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া এটাকে বলা হয় অনাবৃত্ত। এটাকে কি বলা হয়? অনাবৃত্ত। তাহলে দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক আছে একটা, মানে পৌনঃপুনিক নাই, পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে একটা, তাহলে আমরা একটা শূন্য দিব। তাহলে পৌনঃপুনিক আছে একটা অঙ্কের উপরে, যেন একটা 9 দিলাম। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, যেন একটা শূন্য দিলাম। শেষ, হরের কাজ শেষ। আমরা এবার লবে চলে যাব। লবে গিয়ে প্রথমে যেই কাজটা করব, এই সংখ্যাটার দশমিকটা ভুলে যাব। দশমিক নাই, দশমিক বাদ। আপনারা আবার কলম দিয়ে কাইটা দিয়েন না, কিন্তু এটা বোঝানোর সুবিধার্থে বলতেছি। দশমিকটা বাদ। তাহলে পুরাটা সংখ্যা কত দেখা যায়? 75। তাহলে আমরা 75 লিখব। এবার একটা বিয়োগ চিহ্ন দিব। বিয়োগ চিহ্ন দেওয়ার পরপরই পৌনঃপুনিক আছে যার উপরে তাকে বাদ। পৌনঃপুনিক আছে যার উপরে বা যাদের উপরে তারা বাদ। এবার কত দেখা যায়? এবার কত দেখা যায়? 7। তাহলে আমরা 7 লিখব। ব্যাস, এই হচ্ছে কাজ, এই হচ্ছে কাজ। তাহলে যখন কোনো সংখ্যার উপরে পৌনঃপুনিক দেওয়া থাকবে, তখন আমরা তাকে কিভাবে করে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব সেটা দেখলাম। এবার এখানে ভাগ চিহ্ন দেওয়া, ভাগ চিহ্ন দিব। এবার এই যে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটিকেও সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করব। এই জন্য প্রথমে একটা ভাগ চিহ্ন দিয়ে দিই। এবার হরের কাজটা আগে করব। পৌনঃপুনিক আছে একটা অঙ্কের উপরে, যেন হরের মধ্যে একটা 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আছে, যেন একটা শূন্য দিলাম। এবার আমরা লবের মধ্যে চলে গিয়ে দশমিকটা বাদে পুরাটা হয় 18 বিয়োগ পৌনঃপুনিকটা বাদে পুরাটা হয় 1। আচ্ছা, ঠিক আছে। এবার পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে গিয়ে 75 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে থাকে 68, আর নিচে হচ্ছে 90। ভাগ চিহ্নটা দিলাম। এবার এখানে আমাদের 18 থেকে 1 বিয়োগ করলে হয় 17, নিচে 90। এবার পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে গিয়ে 68/90। দেখেন এই যে ভাগ চিহ্নটা, ভাগ চিহ্নকে উল্টালে কি হয়? গুণ। ভাগ চিহ্নকে উল্টালে কি হয়? গুণ। তাহলে ভাগের পরে যে আছে সেও উল্টায় যাবে, তাহলে 90/17। এবার দেখেন 90 কাটা যায়। 68কে 17 দ্বারা আমরা ভাগ করতে পারি কিনা দেখেন। আমরা 68কে 17 দিয়ে ভাগ দেব। 68 ভাগ 17, 68কে 17 দিয়ে ভাগ দিলে ফলাফল বের হয় 4।
তাহলে 17 68-র মধ্যে 4 বার যায়, তাহলে আমরা এখানের মধ্যে ইকুয়াল টু 4 লিখব। এটি হচ্ছে আমাদের ক নাম্বার যেই প্রশ্নটা ছিল তার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, যে পুরো অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশটিকে এই অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো ভাগ করলে আমরা এই ফলাফলটা পাই। তো এখানে যেই কাজগুলো করলাম প্রিয় শিক্ষার্থীরা, একই রকমের কাজ কিন্তু আমাদের পরবর্তী যে অঙ্কটা সেখানের মধ্যেও করতে হবে। তো আশা করি আপনারা সব এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তাহলে ক নাম্বার অঙ্কের সমাধানটা আমরা করে ফেললাম। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা যে কাজটা করব, তাহলে কত শেষ, এখন আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলছে প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে তৃতীয় রাশিটি যোগ করো। অর্থাৎ উদ্দীপকের মধ্যে এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, আর এটা তৃতীয় রাশি। আমাদেরকে বলছে প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে তৃতীয় রাশিটি যোগ করো। তাহলে প্রথমটাকে ভাগ করব দ্বিতীয়টা দ্বারা, যে ফলাফল বের হবে তার সাথে যোগ করব এইটা। সহজ কথায় বলতে গেলে এটা একটা সরল অঙ্কের মতো হয়ে কি হয়ে যাবে, সরল অঙ্কের মতো হয়ে যাবে। এটাকে এটা দিয়ে ভাগ, তার সাথে আবার এইটা যোগ, এটার সাথে এটা, এই যে প্রথমটার সাথে এই যে প্রথমটা ভাগ দ্বিতীয়টা, এবার যোগ তৃতীয়টা, তাই না, যোগ। ওকে ফাইন। তাহলে চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি, কোনো সমস্যা নাই। যেহেতু খ নাম্বার অঙ্কটা একদম ডিটেলসে বলছি, এখন তাহলে খ নাম্বারটা আমরা খুব দ্রুত করতে পারবো। আমরা লিখলাম প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে তৃতীয় রাশি যোগ করলে হবে, এটা একটা সরল হবে। তো আমরা একবারে পুরোটা লিখে ফেলবো, একবারে পুরোটা লিখে, তাইলে সুবিধা হবে বেশি, তাহলেই সুবিধা হবে বেশি, একবারে লিখে ফেলবো। তাহলে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি, যেহেতু আমাদেরকে বলছে প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে তার ফলাফলের সাথে তৃতীয় রাশি যোগ করো। প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি, যেহেতু অলরেডি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, এদেরকে আটকানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট যোগ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি, তাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকালাম। এবার এটার সাথে আমরা যোগ করব তৃতীয় রাশি। এখন কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার অঙ্কটা যে ডিটেলসে বললাম ঠিক ওইভাবে করে আমরা অঙ্কটা করে ফেলব। কীভাবে করে দেখেন, সেটা হচ্ছে 0.3 পৌনপুনিক। এই যে পৌনপুনিক দেওয়ার সংখ্যাটা, তো এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে কি করতে হবে, এই যে একটা অঙ্কের উপরে পৌনপুনিক আছে, তাহলে একটা 9 দিলাম। এবার 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হয়। এবার এখানের মধ্যে এসে একটা পৌনপুনিক, তাহলে একটা 9, দশমিকের পরে পৌনপুনিক ছাড়া একটা অঙ্ক, তাহলে একটা 0, 83 বিয়োগ 8। আশা করি ক্লিয়ার। 0.5 এখানে কিন্তু কোনো পৌনপুনিক নাই, যেহেতু এখানে পৌনপুনিক নাই, তাহলে কিন্তু একদম সবসময় আমরা যেভাবে করে করে থাকি, এখানে কিন্তু পৌনপুনিকের নিয়মটা এখানে খাটবে না, এখানে পৌনপুনিকের নিয়মটা খাটবে না, এটা আমরা একদম সাধারণভাবে করে ফেলবো। 0.5 ভাগচিহ্ন দিলাম, দশমিকের জন্য হরের মধ্যে একটা 1, দশমিকের পাশে ডান পাশে একটা অঙ্ক আছে, যেন একটা 0। এবার দশমিকটা বাদে যা থাকে তা উপরে, তাহলে 5/10। আপনি 5কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু 0.5 আসে, অর্থাৎ সাধারণ যেভাবে করে আমরা করি সেভাবে করে করলাম। তাহলে 0.5 আমরা লিখলাম 5/10। এবার এখানে আমরা দেখেন পৌনপুনিক আছে, এই যে পৌনপুনিক, পৌনপুনিক থাকলে পৌনপুনিকের নিয়মে করব, পৌনপুনিক থাকলে পৌনপুনিকের নিয়ম এখানে ফলো করব, আর যেখানে পৌনপুনিক নাই সেখানে সাধারণ নিয়ম অনুসরণ করব। তাহলে 0.1 পৌনপুনিক, তো একই সিস্টেমে, যে পৌনপুনিকের সিস্টেমে করলাম, এখানে পৌনপুনিক আছে তো পৌনপুনিকের সিস্টেমে করলাম, এখানে পৌনপুনিক আছে পৌনপুনিকের সিস্টেমে করলাম। আচ্ছা ঠিক আছে। তো 3/9 কাটাকাটি করা যায় 1/3, 83 থেকে 8 বিয়োগ করলে 75, নিচে 90, এখান থেকে কাটাকাটি করা যায়, তাহলে হাফ 1/9। এখানে 35 থেকে 3 বিয়োগ করলে 32, নিচে 90, 8 থেকে 0 বিয়োগ করলে 8, নিচে 90। এবার এখানের মধ্যে আসি, যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা 15 দিয়ে কাটতে পারি, 5 15 75, 6 15 90। প্রিয় শিক্ষার্থীরা আবার বলি 5 15 75, 6 15 90, মানে আমরা 15 দিয়ে কেটে ফেলতে পারি, তাই না, কাটাকাটি করতে পারি। 5 15 75, 6 15 90, তাহলে 5/6। এখানের মধ্যে এসে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 1 আর 1 গুণ দিলে হয় 1, 9 দ্বিগুণে 18। এখানের মধ্যে এসে ভাগ চিহ্নটাকে উল্টাইলে হয় গুণ, ভাগ চিহ্নটাকে উল্টাইলে হয় গুণ, তাহলে ভাগের পরে যেটা আছে সেটা উল্টায় যাবে, তাহলে 8 যাবে নিচে, 90 যাবে উপরে। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন পরবর্তী লাইনে আগাই, সামনের লাইনে আগাই, তাহলে 1/3 ইন্টু 5/6, এই ভাগটাকে উল্টাইলে হবে গুণ, ভাগটাকে উল্টাইলে কি হবে, গুণ। তাহলে ভাগটাকে উল্টাইলে যদি গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে, 1 নিচে 18 উপরে। এবার এখানে তাকান, 90 90 কাটা, 8 এই 32-এর মধ্যে 4 বার যায়, 4 8 32, তাহলে শুধু 4। এই যে এই অংশটার জন্য শুধু পরবর্তী লাইনে চলে যাই,
সেটা হচ্ছে আমরা এখানে দেখতেছি যে 3 18 মধ্যে 6 বার যায়, 3 6 18 আর 6 6 কাটা, 3 6 18 6 6 কাটা, তাহলে থাকে শুধুমাত্র 5, শুধুমাত্র 5 আলাদা করে +4, তাহলে 5 আর 4 যোগ করলে হয় 9। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি, তার সাথে যদি তৃতীয় রাশি যোগ করি, তাহলে ফলাফল, কারণ যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করছি, তারপরে এটার সাথে তৃতীয় রাশি যোগ করছি, তাহলে এই যে লাস্টে যেহেতু লাস্টে যোগ করলাম, তাহলে কি এটাকে কি বলা হবে? যোগ। লাস্টে যেহেতু যোগ করছি তাহলে যোগফল, 5-এর সাথে 4 যোগ করছি তাহলে যোগফল, তাহলে যোগফল হচ্ছে 9। নির্ণয় যোগফল 9 এখানের মধ্যে বের হয়েছে। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নে বলছিল প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে তৃতীয় রাশিটি যোগ করো, তাহলে নির্ণয় যোগফল 9 বের হয়েছে। তাহলে এটা হচ্ছে। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? খ হতে প্রাপ্ত মানের সাথে এখানে যে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটা যোগ করে যোগফলের বর্গমূল 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। বেশ খানিকটা কাজ আমাদেরকে এখানের মধ্যে করতে বলা হচ্ছে। আমরা খ নাম্বারে যেই মান পেয়েছি, খ হতে প্রাপ্ত মান, আমরা খ হতে যেই মান পেয়েছি তার সাথে এই রাশিটা যোগ করব, যোগফল যেটা বের হবে ওই যোগফলের বর্গমূল বের করব, বর্গমূলটা 4 দশমিক স্থান পর্যন্ত রেজাল্ট যেন আসে। তাহলে বেশ কয়েকটা কাজ। আমরা খ নং হতে মান পেয়েছি 9, এই 9 এর সাথে এটা যোগ করব। সহজ কথায় আমরা এই যে এখানে লিখতে পারি 9 প্লাস, ঠিক আছে, 9 প্লাস এই রাশিটা। এবার এই রাশির কাজকর্ম কিভাবে করে করতে হবে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন এই খ নাম্বার অঙ্ক করতে গিয়ে, তাই না? পৌনঃপুনিকটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, যোগ বিয়োগ করে ভাগ, এগুলো আর কোনো বলার অপেক্ষা রাখে না, খুব সহজেই এটা রেজাল্ট বের করে ফেলবো। তো এই যে যোগ করার পরে যেই যোগফলটা আমাদের সামনে আসবে তার বর্গমূল আমাদেরকে নির্ণয় করতে হবে। তার মানে মূল উদ্দেশ্য বর্গমূল, মূল উদ্দেশ্যটা কি? বর্গমূল। বর্গমূল বের করব 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমরা রেজাল্ট রাখবো। তাহলে চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধানটা শুরু করে দিই। এটা আমি লিখে করাবো, এটা আমি পুরোটাই লিখে করাবো যাতে করে লাইন বাই লাইন আপনারা ক্লিয়ার হতে পারেন। তো প্রথম অংশটাকে এখান থেকে একটু দেখাই ফেলি যাতে করে এখানে আর কোনো কিছু করতে হবে না। প্রদত্ত রাশি সেটা হচ্ছে খ নং হতে আমরা 9 পেয়েছি, আর গ নং এর মধ্যে এই রাশিটা দেওয়া, যোগ করতে বলা হয়েছে, তাহলে 9 প্লাস এই রাশিটা। আচ্ছা, এখন দেখেন, এই যে এখন দেখেন যেই কাজটা করতে হবে আমাদেরকে সেটা হলো 0.83 পৌনঃপুনিক। তাহলে এইটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করেন। এই যে দেখেন এটা কিন্তু মাঝখানে কিন্তু ভাগ চিহ্ন, পুরা রাশিটার জন্য এটা মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। এবার উপরে 0.83 পৌনঃপুনিক তার কাজ করব, 7.3 পৌনঃপুনিক তার কাজ করব, নিচে 2.321 এর উপরে পৌনঃপুনিক তার কাজ করব, 0.098 এর উপরে পৌনঃপুনিক এইটার কাজ করব। ঠিক আছে, এই ভাগ চিহ্নটার উপরে কাজ, নিচে কাজ। তো 83 থেকে 8 বিয়োগ করলে হয় 75, নিচে 90, ভাগ 73 থেকে 7 বিয়োগ করলে হয় 66, নিচে 9। এবার এখানে আমরা 2321 থেকে 23 বিয়োগ করলে হয় 2298, আর এখানে আমাদের শুধু 98। ওকে, ফাইন। দেখছেন কত দ্রুত আমরা অঙ্কটার সামনের দিকে এগোতে পারতেছি আগের জিনিসগুলো ক্লিয়ার হওয়ার কারণে। তো আমরা এখানে আবারও যে 15 দিয়ে কাটতে পারি, আগের সবার মনে আছে তো? 15 দিয়ে কাটতে পারি, 5 15 75, 6 15 90, তাহলে 5/6। এই ভাগটাকে উল্টাই দিলে হবে গুণ, তাহলে 66/9, এটাও উল্টাই যাবে 9/60। আর এখানে খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, এটা থেকে এটাকে বিয়োগ করতে বলা হচ্ছে, এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশ বিয়োগ করতে বলা হচ্ছে। এই ভগ্নাংশের হর যা, এই ভগ্নাংশের হর তা, তাহলে লসাগু ওইটাই হবে 99। তাহলে উপরে কি হবে? 2298 মাইনাস 90, তাহলে 2298 থেকে 98 বিয়োগ করলে 2200 থাকে, 2200 থাকে, তাহলে যে 2200 আর নিচে হচ্ছে 990। ওকে, ঠিক আছে। এখন আমরা যেই কাজটা করবো প্রিয় শিক্ষার্থীরা, 9 প্লাস এই যে দেখেন এই যে ভাগ চিহ্নটা দেখতেছেন, ভাগ চিহ্নের উপরের যেই অংশটা তাকে আমরা লিখলাম ভাগ চিহ্নের উপরের, কারণ উপরের অংশটাই তো আগে হয় নাকি? উপরের অংশটাই তো আগে, নিচের অংশটা পরে। উপরের অংশ আগে, নিচের অংশ পরে। তাহলে আমরা উপরের অংশটা যা আছে তাই লিখে দিলাম, 5/6 ইন্টু 9/66 লিখে দিলাম। এই যে ভাগ চিহ্নটা, ভাগ চিহ্নকে উল্টেলে কি হয়? গুণ। ভাগ চিহ্নকে উল্টেলে কি হয়? গুণ। তাহলে ভাগের পরে যারা আছে সে উল্টায় যাবে, কারণ ভাগ চিহ্নকে উল্টাইয়া গুণ করছি, তাহলে ভাগের পরে যারা আছে তারা উল্টায় যাবে। তাহলে 990 উপরে আর 2200 নিচে। ঠিক আছে, আচ্ছা। তো এবার এখানের মধ্যে
এই অংশটুকুর রেজাল্ট আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে ফেলতে পারেন। এই অংশটুকুর রেজাল্ট আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে ফেলতে পারেন। কিভাবে করে করবেন? 5 গুণ 9 গুণ 990, মানে 5কে 9 দিয়ে গুণ করেন, তার সাথে 990কে গুণ করেন। যেই রেজাল্টটা আপনারা পাবেন তাকে ভাগ করে দেন 6 গুণ 66 গুণ 2200, এটা দ্বারা। ঠিক আছে? তাহলে একটা রেজাল্ট আসবে আপনাদের সামনে। অর্থাৎ লাইন আর বাড়ানোর দরকার নেই, লাইন শুধু শুধু আর বাড়ানোর দরকার নেই। আপনারা এই যে দেখেন, আপনারা এই যে যেই কাজটা আমরা করতে পারি যে 5 গুণ 9 গুণ 990, তাহলে এই যে রেজাল্ট আসছে 44,550। এটাকে আমরা ভাগ করব কত দ্বারা? ভাগ করব 6 গুণ 66 গুণ 2200, এটা দ্বারা। এইবার দেখেন রেজাল্ট কি আসছে। এই যে সবাই 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 একটু রেজাল্টের দিকে একটু তাকাই, আশা করি দেখা যাচ্ছে। এই যে রেজাল্টটা কি আসছে 0.0511, এরপরে 36 36 36 36 চলতেছে চলতেছে চলতেছে। আমাদের এই স্ক্রিনে এতটুকু পর্যন্ত জায়গা, এজন্য এতটুকু পর্যন্ত আসছে। আরও যদি জায়গা থাকতো তাহলে আরও আসতো আরও আসতো, তার মানে এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে খেয়াল করি 0.0511, এরপরেই পুনরাবৃত্তি ঘটা শুরু হয়েছে 36 36 36। তাহলে আমরা বলতে পারি 0. এই যে 0.0511363636 ডট 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 ডট। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এই যে 0.0511363636 ডট ডট ডট, আমরা কি তাহলে বলতে পারি 36-এর পুনরাবৃত্তি ঘটেছে? 36-এর পুনরাবৃত্তি ঘটেছে, অর্থাৎ এটা যদি সংক্ষেপে লিখি আমরা তাহলে 0.0511 এদের পুনরাবৃত্তি ঘটে নাই, 36 এটার পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 36-এর উপরে পৌনঃপুনিকের চিহ্নটা দিয়ে দিই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দশমিকের পরে 0511 এটার পুনরাবৃত্তি ঘটে নাই, এটা অনাবৃত্ত অংশ। আর 36 এটার পুনরাবৃত্তি ঘটেছে, অর্থাৎ এটা আবৃত্ত অংশ। এই যে উপরে পৌনঃপুনিকের চিহ্ন দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে আমরা যেই জায়গাটার মধ্যে ছিলাম সেটা হচ্ছে এই যে এটা, যে 5কে 9 দিয়ে গুণ করেন, তার সাথে 990 গুণ করেন, এরপরে ফলাফলটাকে এটি দ্বারা ভাগ করে দেন, তখন ফলাফলটা আসবে 0. আমি লিখে দেই 0.051136 পৌনঃপুনিক, 0.051136 পৌনঃপুনিক। তো এখন এই সংখ্যাটার সাথে যদি 9 যোগ করি তাহলে 9 পয়েন্ট, কারণ এই যে 9 এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে 9.051136 পৌনঃপুনিক। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত সংখ্যাটা খুঁজে পাইছি যার বর্গমূল করতে হবে। অর্থাৎ অঙ্ক এতক্ষণে লাইনে আসছে, অঙ্ক এতক্ষণে লাইনে আসছে 9.051136 পৌনঃপুনিক। এই সংখ্যাটার আমাদের এখন বর্গমূল করতে হবে, এই সংখ্যাটার এখন বর্গমূল করতে হবে। দশমিকের পরে 4 ঘর পর্যন্ত বের করতেই হবে, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত বের করতেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে তারা কি বলছিল? তারা বলছিল ক্ষতে প্রাপ্ত মানের সাথে এই রাশিটি যোগ করো, যোগ করার ফলে যেই যোগফলটা তোমরা পাবা তার বর্গমূল নির্ণয় করবা 4 দশমিক স্থান পর্যন্ত। 4 দশমিক স্থান পর্যন্ত মানে কিন্তু দশমিক 4টা তা কিন্তু না, দশমিক তো একটাই, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত বের করতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, অঙ্কের একদম সঠিক রেজাল্ট পাওয়ার জন্য, অঙ্কের সঠিক রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে প্রশ্নে দশমিকের পরে যেই কয় ঘর বের করতে বলবে আমরা 1 ঘর বেশি করব, আমরা 1 ঘর বেশি করব, সবসময় 1 ঘর বেশি রেজাল্ট বের করব। এর দ্বারা অঙ্কের রেজাল্টটা পুরোপুরি সঠিক হইতে পারে। তো এই জন্য প্রশ্নে যত ঘর পর্যন্ত বের করতে বলবে আমরা 1 ঘর বেশি করব। একদম লাস্টে গিয়ে যখন রেজাল্ট লিখতে যাব, যে অতএব নির্ণয় বর্গমূল, একদম লাস্টে যখন রেজাল্ট লিখতে যাব তখন আমরা প্রশ্নে তারা যেটা বলছে সেটাই মানব, দশমিকের পরে ঠিক তত ঘর রাখবো। কিন্তু উপরে যখন আমরা পুরো অঙ্কটা করতেছিলাম, রেজাল্ট বের করতেছিলাম, তখন আমরা ঠিকই 1 ঘর বেশি করব। লাস্টে গিয়ে শুধু রেজাল্ট লেখার সময় প্রশ্নে যা বলছে হুবহু তা আমরা মানব। ঠিক আছে? তো যদি প্রশ্নে বলে 3 দশমিক স্থান পর্যন্ত ফলাফল বের করো, দশমিকের পরে 3 ঘর,
তাহলে অঙ্ক করার টাইমে দশমিকের পরে 4 ঘরের রেজাল্ট বের করো। যদি বলে 5 দশমিক স্থান পর্যন্ত ফলাফল বের করো, তাহলে আমরা অঙ্ক করার সময় দশমিকের পরে 6 ঘর পর্যন্ত রেজাল্ট বের, ঠিক আছে? একদম লাস্ট দিকে যখন রেজাল্ট লিখতে যাব তখন প্রশ্নে যা বলছে তাই মানবো। দশমিকের পরে 5 ঘর, তাহলে 5 ঘরে রাখবো। দশমিকের পরে 3 ঘর বলছে, তাহলে আমরা 3 ঘরে রাখবো। ক্লিয়ার? ওকে। তো এখন দেখেন এখানের মধ্যে পুরো অঙ্কটা করা আছে, হ্যাঁ, পুরো অঙ্কটা করা আছে। তবু আমি পুরো অঙ্কটা একদম লিখে লিখে করাইতে চাই, হ্যাঁ, এই অঙ্কটা আমি পুরোটা লিখে লিখে করাইতে চাই। লিখে লিখে করাইলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও কথা বলতে সুবিধা হবে, জিনিসগুলোর ব্যাখ্যাটা দিতে সুবিধা হবে। তো চলেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অঙ্কটা করে ফেলি। 9.05 9.05 1136 পৌনপুনিক, ঠিক আছে না? পুরোটা 051136 পৌনপুনিক। ইয়েস, ঠিক আছে। তো এখন আমরা এটার বর্গমূল নির্ণয় করব। তো এটার বর্গমূল নির্ণয় করার জন্য যেই কাজটা করতে হবে, আমাদেরকে প্রশ্নে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত রেজাল্ট বের করতে বলছে? প্রশ্নে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত রেজাল্ট বের করতে বলছে। আমরা তাহলে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত রেজাল্ট বের করব। এক ঘর বেশি, 5 ঘর পর্যন্ত রেজাল্ট বের করব। এবার একটু মনে রাখি, সবাই 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 একটু মনে রাখি, বর্গমূলের যে ফলাফলটা বের হয় সেখানে প্রত্যেকটা অঙ্কের জন্য এই যে যেটা প্রশ্ন ছিল একটা করে জোড়ার দরকার পড়ে। আমি আবার একটু কথাটা একটু বুঝাই বলি। যেই সংখ্যাটার বর্গমূল বের করব সেখান থেকে এক একটা জোড়ার কারণে একটা করে রেজাল্ট আমরা পাবো। একটা জোড়া বর্গমূলের এখানে আমরা একটা সংখ্যা পাবো। একটা জোড়া, জোড়া মানে কি দুইটা, একটা জোড়া সেখান থেকে একটা ফলাফল বের হবে বর্গমূলের এখানে। একটা জোড়া সেখান থেকে একটা ফলাফল বের হবে আমাদের বর্গমূলের এখানে। আমি একটু এখান থেকে একটু দেখাই। যেমন এই যে দেখেন, এই যে এখানের মধ্যে দশমিকের পরে এই যে 05 একটা জোড়া, 11 একটা জোড়া, 36 একটা জোড়া, 36 আরেকটা জোড়া, 36 আরেকটা। এই প্রত্যেকটা জোড়ার কারণে বর্গমূলের ওখানে একটা করে অঙ্ক আমরা পাবো। এই জোড়াটার কারণে এই যে 05 এই জোড়াটার কারণে আমরা একটা অঙ্ক পাবো। এই জোড়াটার কারণে আমরা একটা অঙ্ক পাবো। এই জোড়াটার কারণে একটা অঙ্ক, এই জোড়াটার কারণে একটা অঙ্ক এবং এই জোড়ার কারণে একটা অঙ্ক। অর্থাৎ বর্গমূল নির্ণয় করার সময় যেটার মাধ্যমে বর্গমূল বের করব সেখানে প্রত্যেক জোড়ার কারণে একটা করে ফলাফল সেখানের মধ্যে আসবে। তাহলে আমরা চাই দশমিকের পরে 5 ঘর পর্যন্ত। তাহলে আমরা যেহেতু এখানের মধ্যে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত রেজাল্ট বের করতে চাই, সুতরাং দশমিকের পরে 5টা জোড়া আমার লাগবেই লাগবে। আমি দশমিকের পরে যে কয়টা অঙ্ক চাই এখানে দশমিকের পরে ওই কয়টা জোড়া লাগবে। আমি দশমিকের পরে 3টা অঙ্ক চাই, তাহলে এখানে দশমিকের পরে 3টা জোড়া লাগবে। তো এখন চলেন আমরা যেই অঙ্কটা করতেছি এখানে দশমিকের পরে আমরা কয়টা অঙ্ক চাই? 5টা অঙ্ক, তাহলে 5টা জোড়া লাগবে। তাহলে আমরা যেই কাজটা করবো এখানের মধ্যে এটাকে একটু ডিটেলসে লিখব। 9.0511 এই যে 36 এর পুনরাবৃত্তি করা যায়, তার মানে বারে বারে লেখা যায়, বারে বারে লেখা যায়, বারে বারে লেখা যায়, ঠিক না? 5টা জোড়া হয়েছে কিনা দেখেন তো, একটা জোড়া, দুইটা, তিনটা, চারটা, 5টা, এই তো 5টা জোড়া হয়ে গেছে। আর লেখার দরকার নাই, ডট 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 দিয়ে দিই। তো আমরা এখন মূলত এইটার বর্গমূল নির্ণয় করব। আমরা এখন মূলত এইটার বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখি 9.0511363636 ডট ডট ডট। আমরা এখন এটার বর্গমূলটা নির্ণয় করতে থাকি। তো বর্গমূল নির্ণয় করার সময় প্রথমে আপনাদেরকে একটু টেকনিকের কথা বলি। এর মাধ্যমে আপনার পরীক্ষার হলে বা আপনি যখনই অঙ্কটা করতেছেন আপনার অনেকটা সময় বেঁচে যাবে এবং ইনশাল্লাহ ভুল হবে না এই টেকনিকটা ফলো করলে। আপনারাও জানেন সেটা কি, একটু দেখাই আপনাদেরকে। টেকনিকটা হচ্ছে আমরা ক্যালকুলেটরটা নিব। আমাদেরকে কিন্তু খাতার মধ্যে লিখে অঙ্কটা করতে হবে। যেই তোর সৃজনশীলে আসছে আমি তো সরাসরি রেজাল্ট বসাই দিতে পারি না, আমাকে খাতার মধ্যে লিখে লিখে করতে হবে। কিন্তু ক্যালকুলেটরটা নিয়ে আমি আমার সময়টা অনেকটা বাঁচিয়ে ফেলতে পারি। কিভাবে করে? এই যে দেখেন, যার বর্গমূল নির্ণয় করতে চাই আমি রুট চিহ্ন দিব, রুট ফার্স্ট ব্র্যাকেট, এবার 9.0511363636। এখানে যা লিখছেন আপনি এখানে ঠিক তাই তাই লিখবেন, কোনো বাড়তি লিখবেন না। এখানে যা লিখছেন এখানে তাই। ওকে, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন, এবার ইকুয়াল টু চিহ্নতে টিপবেন। যেই রেজাল্ট বের হয়েছে, অনেক বড় রেজাল্ট বের হয়েছে, আপনি পুরোটা লিখবেন না, কিন্তু আপনি কিন্তু পুরোটা লিখবেন না। আপনি লিখবেন দশমিকের পরে কয় ঘর আপনি চান, দশমিকের পরে 5 ঘর চান না আপনি? তাহলে আপনি রাফ হিসাবে রাফ হিসাবে এক সাইডে এক কর্নারে রাফ হিসাবে 3 পয়েন্ট, এই যে এখানে যা আসছে
3.00851। আপনার ক্যালকুলেটরে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত যা দেখতে পাচ্ছেন আপনি তাই লিখবেন, কোনো কম বেশি লিখবেন না। কিন্তু ক্যালকুলেটরে অনেকগুলো মান আসবে, অনেকগুলো মান, আপনি সব লিখবেন না। আপনি চান দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নিতে, তাহলে এখানে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত যা আছে ও হুবহু তাই বসান, কমাবেন না, বাড়াবেন না, ঠিক আছে না? ওকে। এতে করে কি সুবিধাটা হবে, অনেকটা সময় বেঁচে যাবে আমাদের এবং ভুলও হবে না, তাড়াতাড়ি করে আমরা শেষ করতে পারবো। কিভাবে করে, এই যে দেখেন, সেটা হচ্ছে আমরা যে চাই এই সংখ্যাটার বর্গমূল 5 দশমিক স্থান পর্যন্ত বের করতে, এটাই হচ্ছে সেই ফলাফল। আমি ক্যালকুলেটর বের করে ফেলছি। এবার দেখেন কি করব। প্রথমে কত দেখা যাচ্ছে? 3। আমি 3 বসাই। এখানে যেই সংখ্যাটা বসাবো তার বর্গ করে এখানে বসাইতে হবে। এখানে যা বসাবো তার বর্গ করে এখানে বসাইতে হবে এবং উদ্দেশ্য থাকবে এখানে যা আছে তার সমান বা একদম কাছাকাছি যেন হয়। এখানে এমন একটা সংখ্যা বসাবো যার বর্গ করলে ওই বর্গ সংখ্যাটা 9-এর সমান হবে অথবা 9-এর একদম কাছাকাছি পৌঁছাবে। তো 3 লিখলাম, 3-এর বর্গ 9। এই যে 3 লিখছি এটাকে ফলাফলের এখানে লিখি, একদম আমাদের যে রেজাল্ট সেখানে লিখলাম। ওকে, 3 এখানে লিখলাম। তো 3-এর বর্গ। এখন দেখেন 9 থেকে 9 বিয়োগ করলে 0, দশমিকটা নিচে নামে না, দশমিকটা এখানে বসে পড়বে। এবার আমরা কি বলছি, প্রত্যেকটা জোড়া থেকে একটা করে ফলাফল আসবে। আমরা সাধারণ যেই ভাগ অঙ্ক করি সেখানে উপর থেকে একটা করে অঙ্ক নামাই, একটা করে অঙ্ক নামাই, কিন্তু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে উপর থেকে একটা করে জোড়া নামাবো, একটা করে জোড়া নামাবো। গতানুগতিক ভাগ অঙ্ক যখন আমরা করি উপর থেকে একটা একটা করে অঙ্ক নামাই, কিন্তু বর্গমূল নির্ণয় করার সময় আমরা জোড়া নামাবো। তাহলে 0.5 এটা একটা জোড়া, আমরা 0.5 নামাই, একটা দাগ দিই। নিয়ম কি, বর্গমূলের এখানে যা লিখছেন তার ডাবল এখানে বসাইতে হবে, যা লিখছেন তার ডাবল, দশমিক না, দশমিক বাদে যা লিখছেন তার ডাবল। 3-এর ডাবল 6। এবার পাশে একটা নতুন অঙ্ক বসাইতে হবে, যেই অঙ্কটা বসাবো সেটা দিয়েই আমরা গুণ করব পুরাটাকে, রেজাল্টটা এখানে বসবে এবং উদ্দেশ্য থাকবে রেজাল্টটা যেন হয় এটার পুরোপুরি সমান হবে আর নয়তো একদম কাছাকাছি পৌঁছাবে। তো আমি এখানে কত বসাবো, ওই যে রেজাল্টের দিকে তাকান, দশমিকের পরে কত লেখা আছে? 0, তার মানে এখানে 0 বসবে, 0 বসবে। 0 দিয়ে গুণ করলে আপনি দেখেন 0 দিয়ে যদি পুরাটাকে গুণ করেন তাহলে কিন্তু 0 0 হয়, কি হয়? 0 0, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম যে আমরা এখানে 0 বসাবো না। আমাকে 4 দিয়ে প্র্যাকটিস করা লাগতেছে না, আমাকে 7 দিয়ে প্র্যাকটিস করা লাগতেছে, আমি জেনে গেছি যে আমাকে 0 দিয়ে চেষ্টা করতে হবে, 0 বসাইতে হবে। ওকে ফাইন, এই যে আমি এখানে 0 বসাইছি একই ফলাফল এখানেও বসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বিয়োগ করলে কত হয়? 5 হয়। উপর থেকে একটা জোড়া নামবে, হ্যাঁ একটা জোড়া, এই যে জোড়া নামবে, 1 1 নামবে, ঠিক আছে। এবার দশমিক বাদে এখানে যা দেখতেছেন দশমিক বাদে পুরাটা যা দেখা যাচ্ছে তার ডাবল, 30-এর ডাবল হচ্ছে 60। নতুন একটা অঙ্ক বসবে, সেটা দিয়েই গুণ করতে হবে, গুণফলটা যেন 511-র সমান হয় বা একদম কাছাকাছি চলে আসে। কত বসবে? 0-র পাশে কত আছে? 0। ও, তার মানে 0 বসবে। হ্যাঁ, তাহলে 0 দিয়ে যদি গুণ দিই তাহলে 0 0 0, ঠিক আছে? আচ্ছা, কারণ কারণ আপনি যদি এখানে 1ও বসান, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, যদি 1ও বসান তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 601। বলেন 601 কি 511-র চেয়ে বড় না? তার মানে আমি যদি এখানে 1ও বসাই তাহলেও পুরো ফলাফলটা 511-কে ক্রস করে যাবে। এটা তো সম্ভব হবে না, এটা তো নেওয়া যাবে না। তাহলে 1-এর চেয়ে কম নিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদেরকে এখানে 0 নিতে হবে, ওই শূন্যটা এখানের মধ্যেও নিতে হবে। তাহলে এখানের মধ্যে 0 0 0 বসবে। কেউ আবার 600 বসাই দিয়েন না, কিন্তু 0 দিয়ে গুণ করলে পুরাটা 0 হয় না? তাহলে 511। এবার উপর থেকে একটা জোড়া নামান, এই যে 3 6 একটা জোড়া নামলো। আচ্ছা, ঠিক আছে, দেখছেন কীভাবে করে আমাদের সময় বাঁচতেছে। এবার দশমিক বাদে 300 হয়, 300 ডাবল 600। পাশে একটা নতুন অঙ্ক বসাইতে হবে, কত বসাবেন? এই যে দেখেন 8 বসাবেন। আচ্ছা, এই 8 কি আমাদের মুখস্থ ছিল? যদি আমি এটা না বের করতাম তাহলে আমার কিন্তু এখানে কি করতে হইতো? বারে বারে সংখ্যা চেঞ্জ করে করে ক্যালকুলেটর টিপে টিপে রেজাল্ট বের করা লাগতো। আচ্ছা, আমি এখানে 3 বসাই, তাহলে হয় 6003, তাকে 3 দিয়ে গুণ করে দেখবো এটার সমান হয় কিনা বা কাছাকাছি যায় কিনা। 5 বসাই, গুণ করব, দেখবো এটার সমান হয় কিনা। কত সময় লাগবে? এখন আপনি ডাইরেক্ট জানেন যে 8 বসবে, একদম সরাসরি 8 বসবে। তাহলে 8 যদি বসে তাহলে এখান থেকে 8 বসলো, একই 8 এখানের মধ্যেও বসবে। আমি জানি না ফলাফলটা দেখা যাচ্ছে কিনা, এই যে আশা করি দেখতে পাচ্ছেন। এই যে আমি এখানের মধ্যে 8 বসাবো। এবার দেখেন এই যে 8 যে বসাইলাম, তাহলে 8 দিয়ে গুণ করার কথা, পুরাটাকে 8 দিয়ে গুণ করার কথা। তাহলে আমরা এখন গুণ করব 6008, তাকে আমরা গুণ করব 8 দ্বারা,
তাহলে রেজাল্ট আসে 4806। আচ্ছা, 51136 মাইনাস 48064, 48064। আচ্ছা, তাহলে রেজাল্ট আসে 3072, 3072। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেই কাজটা করব, আমাদের এখানে বর্গমূলের এখানে যা লেখা আছে, বর্গমূলের এখানে যা লেখা আছে দশমিকটা বাদে তার পুরাটাকে আমরা এখানে বসাবো। তাহলে 3008-এর দ্বিগুণ কত হয়? 3008-এর দ্বিগুণ হচ্ছে 6016, 6016। আচ্ছা লিখলাম 6016। এবারে এর পাশে নতুন অঙ্ক বসবে, কত বসবে আমি জানি না তো, ওই যে 5 বসবে, 5 একদম শিওর 5 বসবে। তাহলে এই পুরাটাকে 5 দিয়ে গুণ দেন, তাহলে 60165 তাকে গুণ দিব 5 দিয়ে। তাহলে এখানের মধ্যে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, উপর থেকে কি জোড়া নামানো হয়েছে? আগে না একটা জোড়া নামাইতে হয়, আগে না একটা জোড়া নামাইতে হবে। সবার প্রথমে জোড়া নামাই ফেলবো। এই যে 36, এই 36 নামছে কিন্তু, এবার এই 36টা নামবে, এই যে এই 36 নিচে নামবে। আচ্ছা ওকে ফাইন। এখন আমরা এখানে নতুন অঙ্ক বসাই, 5 বসবে, তাকে আমরা 5 দিয়ে গুণ দিই। তাহলে ফলাফল কত হয়? ফলাফল হয় 300825। আচ্ছা, এখন কথা হচ্ছে যেই 5 এখানে বসাইছি সেই 5 কি এখানে বসাইছি? এখানে বসানো হয়েছে, এই যে এখন বসাই। আমরা এখন এটা থেকে এটাকে বিয়োগ করে দিই। 307236, 23 6411, 6411। একটা জোড়া নামাই দিই, একটা জোড়া কিন্তু উপরে অবশিষ্ট আছে, কিন্তু একটা জোড়া উপরে অবশিষ্ট আছে, এই যে 36, তাকে আমরা নামাই দিলাম। আচ্ছা, আমরা এখানে দশমিকটা বাদে যা দেখতেছি তার ডাবল বসাই। 30085 তার ডাবল, ওকে তার ডাবল হচ্ছে 60170, 0170। এবার পাশের নতুন অঙ্ক বসবে, আমি জানি না কত বসবে, ওই যে বের করছিলাম মনে আছে না, 1। কত বসবে? 1, কারণ 5 বসাইছি, 1 বসবে এখন। তাহলে 1 বসবে, তাহলে 1 দিয়ে যদি গুণ করি এটা পুরাটা হবে 601701, 601701। ঠিক আছে, তাহলে 641136 মাইনাস 601701। আচ্ছা, ফলাফল কত আসে সেটা হচ্ছে 3939435। আচ্ছা ঠিক আছে, আমরা এখানের মধ্যে যে ওয়ানটা লিখছি সেই ওয়ানটাকে এখানে লেখা হয়েছে, এই যে ওয়ানটা আমরা এখানে লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু আর বের করবো না, আর রেজাল্ট বের করবো না, এখানে কয়েকটা ডট 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 চিহ্ন দিয়ে দিব, কারণ এই যে দেখেন এখানে ডট 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 দেওয়া আছে, তার মানে অঙ্কটা আরও সামনের দিকে চলবে যদি আপনি চান। ওকে ফাইন, তাহলে এখন দেখেন, আপনি যখন একদম অঙ্কের শুরুতে ক্যালকুলেটর দিয়ে এটার বর্গমূলটা নির্ণয় করতে গিয়ে 5 ঘর পর্যন্ত নিছেন এবং সেটাকে এক সাইডে কর্নারে রাফ হিসাবে লিখছেন, সুবিধাটা কি হয়েছে? আপনাকে কিন্তু আর বারে বারে চেষ্টা করা লাগেনি। এই যেখানে 8 হবে এটা তো মুখস্থ ছিল না, আপনি যদি এটা যদি না করতেন তাহলে আপনাকে এখানে বারে বারে চেক করা লাগতো। 2 বসায় চেক করি তো মিলে কিনা, 4 বসায় চেক করি, 5 বসায় চেক করি, 6 বসায় চেক করি, বারে বারে চেক করা লাগতো। কিন্তু এটা লেখার কারণে আপনি সরাসরি আপনি এটা লিখে ফেলতে পারেন, সময়টা অনেকটা বেঁচে গেছে। পদ্ধতিটাও শিখছেন, মূল যে পদ্ধতি সেটা তো শিখছেন। এটা কেন বললাম? পরীক্ষার হলে সময়টা বাঁচানোর জন্য। মূল পদ্ধতি তো আমরা ক্লিয়ার, সেখানে তো কোনো কনফিউশন নেই। আমি যদি এটা না লিখতাম, আমি বারে বারে প্র্যাকটিস করতাম না, এখানে চেষ্টা করতাম না, আমি এখানে আমাদের 6001 বসাইতাম, আমি 6003 বসাইতাম, 6005 বসাইতাম, 6009 বসাইতাম, বারে বারে চেষ্টা করতাম। বুঝতে পারছি বিষয়টা? এখন এটা লেখার কারণে আমাদের সময়টা পুরোটা বেঁচে গেছে। তাহলে এইভাবে করে আমরা এই যে বর্গমূলটা নির্ণয় করলাম, 5 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 3.00851 ডট ডট ডট। তো এই যে বর্গমূলটা, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্যটা। তাহলে আমরা দশমিকের পরে 5 ঘর পর্যন্ত বের করব। তো এখন দেখেন যে বিষয়টা, আচ্ছা তো এখানের মধ্যে এই যে ফলাফলটা যে আমরা বের করলাম, বর্গমূল 3.00851 ডট ডট ডট, আমাদেরকে প্রশ্নে বলছিল 4 দশমিক স্থান পর্যন্ত নাও। তাহলে আমরা এখন দশমিকের পরে 4 ঘরে গিয়ে থামবো, 1 2 3 4, এই ঘরে এসে আমরা থামবো। নিয়ম হচ্ছে যেই ঘরে থামবো তার পরের ঘরের দিকে তাকাইতে হয় সঠিক রেজাল্ট পাওয়ার জন্য। আমরা যে এক ঘর বেশি করছি এই কারণেই করছি, সঠিক রেজাল্ট পাওয়ার জন্য। নিয়ম হচ্ছে আপনি দশমিকের পরে যেই ঘরে গিয়ে থামতে চান তার পরের ঘরের দিকে তাকাইতে হয়। যদি সেই পরের ঘরটা 5 বা 5-এর বড় হয়, 5 বা 5-এর বড় হয়,
তাহলে যেখানে থামতে চান তার সাথে 1 যোগ করে আপনাকে থামতে হবে। তার সাথে 1 যোগ করে আপনাকে থামতে হবে। আর যেখানে থামতে চান তার পরের অঙ্কটা যদি 5 এর ছোট হয়, তাহলে আপনি যেখানে থামতে চান তার সাথে আর কোনো কিছু যোগ করা লাগবে না, আপনি সরাসরি থেমে যান। কি বুঝাইতে চাইতেছি? 3.0085 এখানে যদি থাকতো 7, তাহলে আমি থামতে চাই দশমিকের পরে 4 নাম্বার ঘরে। তাহলে তার পরের ঘরটার দিকে তাকাবো। যেহেতু এটা 5 বা 5 এর বড়, তাহলে এটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 3.0086 হবে সঠিক রেজাল্ট। আর এটা যদি 7 না থেকে যদি 5 থাকতো, তাহলে আমি এটার সাথে 1 যোগ করতাম। কারণ 5 বা 5 এর বড় থাকলে 1 যোগ করব। আর যদি এখানের মধ্যে 5 এর চাইতে ছোট কিছু হয়, হ্যাঁ 5 এর চাইতে ছোট কিছু, তাহলে এটার সাথে আর 1 যোগ করা লাগবে না। 1 যোগ করা লাগবে, হ্যাঁ। তাহলে এখানের মধ্যে আমরা ডাইরেক্ট 3.008। তো এই সঠিক রেজাল্টটা জানার জন্যই মূলত 1 ঘর বেশি করা লাগে। যদি আমরা 1 ঘর বেশি না করতাম, তাহলে কিন্তু আমি জানতাম না যে পরের অঙ্কটা 5 বা 5 এর বড় কিনা, নাকি 5 এর ছোট, 1 যোগ করতে হবে নাকি 1 যোগ করতে হবে না, আমি জানতাম না। তো সঠিক মান বের করার জন্যই 1 ঘর আমরা বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 3.0085 এই পর্যন্ত। তারা যেহেতু 4 ঘর পর্যন্ত নিতে বলছে, আমরা 4 ঘর পর্যন্ত নিলাম। এরপর আর কোনো ডট 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 চিহ্ন দেই নেই। তারা বলছে 4 ঘর পর্যন্ত, তো আমরা দশমিক পরে 4 ঘর পর্যন্তই রেখেছি, আর কোনো ডট 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 চিহ্ন আমরা দিলাম না। তো এই হচ্ছে আমাদের গ নাম্বার যেই প্রশ্নটা। তো আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, জামালপুর জেলা স্কুলে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে। অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন।